আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে বাংলাদেশের সব মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, তার কোর্টে কি হবে না হবে এগুলো নিয়ে তারেক রহমানের সরকার নেগোশিয়েট করার সুযোগ পাবেন, এটা কিন্তু আমার মনে হয় না। আসলে শেখ হাসিনা গণজোয়ারে বাংলাদেশে আসবেন। এই গণজোয়ারে 2024-এর জঙ্গি কোয়ালিশনের সকল পক্ষ কিন্তু খড়কুটোর মতো ভেসে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনার মর্যাদার বিষয়টা এখন শেখ হাসিনার সৈনিকদের, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ শেখ হাসিনা গড়বেন, অন্যরা ধ্বংস করবে, আর শেখ হাসিনাকে আপনারা অপমান করবেন, এত তো আসলে আমরা আর সহ্য করব না। আর আন্তর্জাতিক অঙ্গন যে আপনার প্রতি 2024-এর জঙ্গিদের প্রতি বিরূপ হয়ে উঠছে, সেটা দেখেন। ইউনূস কিন্তু এখন আর নির্বাচন, বিএনপি কিন্তু এত ধরনের তদবির সত্ত্বেও ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। বিএনপি ডিসিশন নিয়েছে যে মির্জা ফখরুল বিএনপির হয়ে রাষ্ট্রপতি হবেন। আবার 2024-এর জঙ্গিদের পক্ষ হয়ে যে জাতিসংঘ রাস্তায় নেমেছিল, সেই জাতিসংঘ এখন আর এই যে আইসিটি নামে যে থিয়েটার করেছে, সেই থিয়েটারে কোনো ধরনের সহযোগিতা করছে না। আমরা তো ভবিষ্যতে ভলকার ট্যুরকে কিন্তু সাথেই বিচার করব। তাজুল, ইউনূস, ফরহাদ মজহার, এইভাবে 24-এর যত ধরনের ক্রিমিনাল আছে, মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, এদের সাথে আমরা যখন বিচার করব, আমরা কিন্তু ভলকার ট্যুরকেও বিচার করব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভলকার ট্যুরকে বিচার করে কি হবে, তাকে তো নিয়ে আসা যাবে না। না যাক, কিন্তু সে একটা ক্রিমিনাল হিসাবে থাকবে, তার সাজা হবে বাংলাদেশে। এটাই জাতিসংঘের জন্য একটা বড় ধরনের শিক্ষা হয়ে যাবে। আর বাংলাদেশ একটা সঠিক পথে চলে আসবে। আমি বুঝতে পারছি এবং সবাই বুঝতে পারছে যে যেই দম বন্ধ অবস্থা তারেক জিয়া সৃষ্টি করেছেন 6 মাসে, আমরা তো ভেবেছিলাম যে এই ধরনের একটা বাজে অবস্থায় আসতে হয়তো 2 বছর লাগবে, 1.5 বছর লাগবে। 6 মাসে কিন্তু তারেক রহমান কোটাটা পূরণ করে দিয়েছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে 2001 থেকে 6 তখন বাংলাদেশের মানুষ কতটা সুখে ছিল। তার সাথে সাথে এখন দেখেন সব জায়গায় বোমা হামলা হচ্ছে, বোমা নিয়ে জঙ্গিরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বড় ধরনের আঘাতের সবাই আশঙ্কা করছে। অর্থাৎ সবাই কিন্তু ভয় পাচ্ছে। এইটাই ছিল 2001 থেকে 6-এর বাংলাদেশ। তবে 2001 থেকে 6 তারেক রহমানের মাথার উপর একটু ঠান্ডা চিন্তা করতে পারেন এমন একটা মানুষ ছিল, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। এখন কিন্তু তারেক রহমানের মাথার উপর বেগম খালেদা জিয়া নাই। আমরা জানি তখন যদি বেগম খালেদা জিয়া না থাকতেন, হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান 2001 থেকে 6 বাংলাদেশকে আরো কত দূরে নিয়ে যেতেন। তিনি গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। এখন তো তারেক রহমান নিজেই লায়েক, এবং উনি তো উপরের কারো কথা শুনবেন না। উনি কি কারো কথা শুনবেন? কেউ যদি ওনাকে একটু বুদ্ধি দেয়, আমরা তো সেটা দেখছি না। আমরা দেখছি যে উনি ছোটখাটো কাজও কিন্তু নির্বোধের মতো করছেন। উনি মনে করেন যে ভারতের যে হাই কমিশনার আছে, তাকে যদি ওনার সামনে মাটিতে বসিয়ে রাখা হয়, উনি বড় ধরনের একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এই যে জঙ্গিদের আইডিয়াগুলা উনি বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত করছেন। এতে করে তারেক রহমান, উনি যে সেই একজন শিশু তারেক রহমান, কিংবা সন্ত্রাসীদের এবং দুর্নীতি করা যে তারেক রহমান, হ্যাঁ, হাওয়া ভবনের তারেক রহমান, সেখান থেকে কি তিনি এক চুল সরে এসেছেন? একটা চুল তিনি সরে এসেছেন। তিনি ওই সময় না, ওটা তো তখনও পড়তেন, তিনি হাফাতার শার্ট তখনও পড়তেন, এখনো পড়েন। এই জায়গায় হয়তো আপনি একটু সুনাম করতে পারেন যে তারেক রহমান সাদা শার্ট পরে, হাফাতা। কিন্তু বাংলাদেশে কি শুধু হাফাতার একটা সাদা শার্ট পরলে বাংলাদেশের এই যে কোটি কোটি সমস্যা ঘনীভূত করেছেন তারেক রহমান, সেটা সমাধান হবে? মানুষের কোনো সমস্যার সমাধান এদের হাতে নাই। 2024-এর জঙ্গিদের না ছিল, না ছিল ইউনূসের, না আছে তারেক রহমান, না আছে বিএনপির। এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু শেখ হাসিনার সৈনিকদের এখন প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মাটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে এই জঙ্গিদের প্রতিকূলে। ওদের যা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা ইউনূসকে দেখবো, আমরা তারেক রহমানকে দেখবো, আমরা জঙ্গিদের দেখবো, একেবারে 2 বছরে তারা সবাইকে দেখে ফেলেছে।
এখন দিনটা শেখ হাসিনার, গণ অভ্যুত্থানে দেখবেন এই শেখ হাসিনার আবার রাষ্ট্র ক্ষমতায় আসা হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে কোনো পর্যায়ে শেখ হাসিনা সম্পর্কে কেউ কোনো ধরনের বেয়াদবি করবে, কথা বলবে এবং লিখবে, সেখানে শেখ হাসিনার অমর্যাদা হবে, এইসব জিনিস কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং কোনোভাবেই আমরা শেখ হাসিনার প্রতি আর কোনো ধরনের অমর্যাদা আমরা কিন্তু বরদাস্ত করব না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি চীনের ভেতরেও তিন দেশের মধ্যে বিশেষ করে ভারতীয় গোয়েন্দারা চেষ্টা করছেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ করার জন্য। এটার যে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিচার করেছে, এগুলো স্থগিত করার ব্যাপারে সেখানে ইনায়েত কবির সাহেব লিখেছেন। এবং এই বক্তব্যগুলোর সত্যতা কোথা থেকে আসে জানেন? এই যে র্যাবের তো না, রয়ের চিফ পরাগ জৈন বাংলাদেশ যে ভিজিট করলেন, সেখানে পরাগ জৈন দুটো বিষয় আলোচনা করেছেন। এটা মোটামুটি সব পক্ষ থেকে বলা হয়েছে। একটা জিনিস ছিল যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে 2024-এর পরে, সেটা এবং প্রমাণ সহ তারা কথা বলেছেন। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার নিরাপত্তা, তার স্বদেশ প্রত্যাবর্তন। এটা অনেকভাবে উড়িয়ে দেওয়া যায়, কেউ কেউ উড়িয়ে দিচ্ছে, কিন্তু যখন জঙ্গিরা বলতে আমি বলছি যে যারা 2024-এর জঙ্গি কোয়ালিশনের সমর্থক এবং তাদের মধ্য থেকে বিশেষ করে আর্মিদের মধ্য থেকে উঠে আসা জঙ্গি, যেমন কর্নেল মোস্তাফিজ নামে একজন, সেও কিন্তু তার মতো করে বলেছে, কিন্তু বিষয়টা সত্যতা সেখানে সে তুলে ধরেছে। অর্থাৎ সকল পক্ষ থেকেই বলা হচ্ছে যে পরাগ জৈন সাহেবের এজেন্ডার মধ্যে ছিল বাংলাদেশে জঙ্গি উত্থান এবং শেখ হাসিনার নিরাপত্তা। এগুলো মোটামুটি অনেক ধরনের সংবাদ হয়েছে, বিশ্লেষণ হয়েছে, আপনারা এগুলো সব শুনেছেন। আমি যে জিনিসটার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে যা কিছুই ঘটুক না কেন, শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেনি, এই ব্যাপারে তিনিও ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নাই। কিন্তু এমন কোনো কিছু কোনো তরফ থেকে আমরা সহ্য করব না যেটাতে আসলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অমর্যাদা হয়। শেখ হাসিনার মর্যাদাটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখেন 2024-এ জঙ্গি উত্থানকালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, সেটা তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে টেলিফোনে আলাপ করেছেন, যে আলাপ ইউনূসী মানুষকে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা বলেছিলেন যে যেহেতু খুন হচ্ছে মানুষ, সেজন্য তিনি আর ক্ষমতা থাকবেন না, অর্থাৎ মানুষ খুন হচ্ছে এই প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় থাকবেন না। তিনি কিন্তু তখন ক্ষমতা থাকতে পারতেন একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে, বিশেষ করে এই ওয়াকারকে কোর্ট মার্শাল করে জেনারেল মুজিব বা আরো যারা ছিলেন জেনারেল তখনকার, তাদের কাউকে সেনাবাহিনী প্রধান করে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন। হয়তো 200-250 জঙ্গি তার মধ্যে খুন হয়ে যেত। 200-250 জঙ্গিকে বাঁচানোর জন্য কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতাটাই ছেড়ে দিলেন। কিন্তু তাতে কি লাভ হলো বাংলাদেশে, সেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দেখেছে কি হয়েছে। জঙ্গিরা সারা দেশ দখল করে নিয়েছে, দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেছে, কালচার ধ্বংস হয়ে গেছে, সকল ধরনের সৃষ্টিশীল ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত না, শুধু মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। জাতির পিতার মুক্তিযুদ্ধে যারা বীর ছিলেন, বীর শ্রেষ্ঠ ছিলেন, সকলের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে, সব ধরনের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। গণভবনকে একটা কাল্পনিক জাদুঘর তৈরি করা হয়েছে, যেখানে 4000 কবর তৈরি করা হয়েছে। সেখানে লেকচার দেয়া হচ্ছে যে শেখ হাসিনা এখানে মানুষকে মেরে ফেলে দিতেন এই লেকে, সেই লেকের এই মানুষ, মরা মানুষ মাছ খেত, সেই মাছ শেখ হাসিনা খেত। এইভাবে তারা গণভবনকে জাদুঘরে তৈরি করেছে। আর সারা দেশে জঙ্গিবাদ ছেড়ে গেছে এবং আপনার মানুষের নিত্যদিনের জীবনযাপন, লোডশেডিং, গ্যাসের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং চারিদিকে অনিশ্চয়তা, অর্থনৈতিক ভাঙ্গন, এগুলো এমন পর্যায়ে চলে এসেছে যে দেশ অলরেডি কিন্তু 2001 থেকে 2006 তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই মানুষের নাইটমেয়ার শাসন চলছিল, যে মানুষের দুঃস্বপ্ন, ওই 2001 থেকে 2006 থেকে বের হওয়ার জন্য, মানে ওই সময়টা মানুষের আসলে দুঃস্বপ্নের মতো কেটেছে। সেই দুঃস্বপ্ন কিন্তু এখন তারেক রহমান সাহেব আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। তারেক রহমান এবং ইউনূস তারা প্রমাণ করে দিয়েছেন এর মধ্যে যে এই বাংলাদেশের কোনো ধরনের উন্নতি করার কোনো সুযোগ এবং সক্ষমতা, কোনো ধরনের ইচ্ছাও তাদের নাই।
আর শেখ হাসিনা কি করেছেন সেটা তো তিনি পরবর্তীতে করে দেখিয়েছেন 2009 থেকে 26 সাল পর্যন্ত। অনেক ভয়ে ছিলাম গত সরকার বুঝাইতে যে সরকারটা তাদের কষ্টের ফসল, এই সরকার যদি ফেল করে তাদের অবস্থা খারাপ হবে। সেই জায়গায় বলছে যে বিদ্যুৎ নিয়ে যা চলতেছে যদি এক সপ্তাহ চলতে থাকে একটা সরকার পতন ঘটে যেতে পারে। এবার তার কি ভয়টা পাইতেছে। যখন মানুষ ভয় পায় দেখবেন সে ইচ্ছা করে অনেক সময় অনর্থক কথা বলে, অর্বাচীন কথা বলে এবং জুড়ে জুড়ে কথা বলার চেষ্টা করে, কোনো যুক্তি থাকে না, নিজের শক্তি দিয়ে সবকিছু বোঝাতে চেষ্টা করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে। ছিলেন সালাউদ্দিন এই জুতার আবিষ্কারের বিষয়টি আগে এইখানে সুবীর ভৌমিক যেটা বললেন, উনি তো মিথ্যা ভারতীয় শুধু সাংবাদিক, বিবিসির সাংবাদিক সম্ভবত, এবং সিনিয়র ভারতের সিনিয়র সাংবাদিক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওনারা। উনি এই কথাটা বললেন মিথ্যা অর্থ কোনো কারণে সবাই জানি আমরা। ভারত জোর পায় না ধরে রজিতকে আশ্রয় নেয় সালাউদ্দিনকে, তাহলে হয়তো সালাউদ্দিন পায় না দলে সালাউদ্দিন মানে ইয়ে না চাইলে আশ্রয় না চাইলে সালাউদ্দিন ভারত নিরাপত্তা দিত না। আজকে যারা বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তা নিয়ে ভারত কেন দিচ্ছে প্রশ্ন তুলি সালাউদ্দিনরা, তো নিজের আমরা সমস্যা আমরা নিজের কথা ভুলে যাই। অথবা এটাও তো হইতে পারে সালাউদ্দিন খেলছে, এমনও তো হইতে পারে সালাউদ্দিনও তো খেলছে, ভারতের খেলছে, হয়তো রয়ের হয়ে খেলছে। শেষে কি তার শেষে আমরা দেখবো কি অবস্থা হয়। এইখানে যে জুতায় যে রয়ের যে যিনি যার কথা সুবিধা বললেন নিশ্চয় খালি পায়ে ছিল না, নিশ্চয় খালি পায়ে ছিল যখন সালাউদ্দিন পায়ে ধরেছে জুতা। ওইখানে জুতায় তো সে ভক্তি দিয়ে পায়ে ধরা মানে জুতায় ধরে রেবের অফিসারের, এখন সে পাল্টা নিতেছে। এই যে পুলিশ অফিসার সে কিন্তু তার চাকরি কিভাবে বসকে খুশি করা যায় তার মন্ত্রিত। একটা স্বরাষ্ট্রমন্ত্রী জুতায় এই পুলিশরা তো এখন ইউনিয়ন লেভেলের বিএনপির যদি কেউ হয় তার জুতাও বহন করবে পুলিশরা, কারণ পুরো এত ভীত হয়েছে যে পুলিশটাকে দোষ দিতে চাই না, আর এত ভীত হয়েছে মুক্তিযুদ্ধের সময় তারা নিজের জীবন বিসর্জন দিয়েছে, প্রথমেই শহীদ হয়েছে ওরা। এই জুলাই সন্ত্রাসের সময় আবারও তারা মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য বাংলাদেশে রক্ষা করার জীবন দিয়েছে, কিন্তু তারা ফল কিন্তু কিছুই পাচ্ছে না। স্বাধীনতার পরে পুলিশরা আর সেনাবাহিনী অন্যান্য বিজিবি যেভাবে উপকৃত হয়েছে, তাদের সুযোগ সুবিধা বাড়া হয়েছে, পুলিশের সুযোগ সুবিধা কি বাড়ানো হয়েছে? সেইভাবে বাড়ানো হয় নাই। শেষের দিকে বঙ্গবন্ধু করার সরকারের সময় পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, চলছিল, হয়তো ভবিষ্যতে হইতো। এই সেনাবাহিনীকে আমাদের পোষার কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই। যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের যিনি বাংলাদেশ স্বাধীনতার স্থপতি জনক তাকে হত্যা করতে পারে, কোনো প্রতিবাদ হয় না। যে সেনাবাহিনী যিনি দেশটিকে একটি উন্নত পর্যায়ে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলেন, টেক ফরওয়ার্ড বাংলাদেশ, তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, বেইমানি করতে পারে, এটা এর নামে ওই তথাকথিত জনগণের নামে যারা অভ্যুত্থান করতে পারে সেই সেনাবাহিনীকে পোষার কোনো প্রয়োজন মনে করি না। এটা তো আর যুদ্ধ করার প্রয়োজন নেই। আমি যদি ভারতের সাথে আমার যুদ্ধ করতে আমি পারবো না, আর যুদ্ধ আমি ভারতের কারোর সাথে করার তো আমার সুযোগই নেই যুদ্ধ করার। আমি জুটে যুগ দিয়েছি সৌদির, কারণ কি আমাদের যুক্তিটা কি, পুঁতি যদি আক্রমণ করে সৌদি আমরা সেখানে অংশগ্রহণ করবো। আরে আমাদের কি শক্তিটা আমাদের সেনাবাহিনী, একটা সাধারণ মানুষ যখন এদেরকে ভুয়া বলে স্লোগান দেয় কিচ্ছু করার ক্ষমতা এদের থাকে না। দেশ ও সরকারে রক্ষা করতে পারে। এই সেনাবাহিনী পোষার তো আমাদের প্রয়োজন ছিল না। কি প্রয়োজন এই সেনাবাহিনী পুষতেছি আমরা? বেসামরিক প্রশাসনের সাহায্য করে যে সেনাবাহিনীর প্রয়োজন, কোনো দেশে কি সেটা করে? কোন গণতান্ত্রিক দেশে পাকিস্তান ছাড়া, আমি যদি বলি পাকিস্তানের ওই মায়ানমার তো সামরিক শাসনই চলতেছে, সামরিক প্রশাসনকে সেনাবাহিনী করে কোথাও কিন্তু বাংলাদেশে এটা হয়। গত 5ই আগস্টের পর থেকে, এর আগে থেকেই এই সেনাবাহিনী এখন তো মাঠেই, এখনো কিন্তু তারা স্ট্যান্ড বাই, যে কোনো সময় আওয়ামী লীগ পিটানোর জন্য, যে কোনো সময় আওয়ামী লীগ ধরার জন্য, অথবা এই সরকার কিছু বললেই একটা কিছু মিছিল হইলে দেখবেন বিদ্যুৎ দ্বারা মিছিল করতেছে, দেখবেন একদিন হয়তো সেনাবাহিনী এদের গুলি করতেছে। এরা তো জনগণ না যারা বিদ্যুতের কথা বলতেছে, এরা জনগণ না। তো জনগণ হচ্ছে পাকি বীরজোড়া, জনগণ হচ্ছে সালাউদ্দিনরা, জনগণ হচ্ছে নাহিদরা। দেখুন আমি বলছিলাম বাড়ি ভাই, এই যে জুতা, এই যে পুলিশ অফিসার সে জুতা না দৌড় না দিয়ে করবেটা কি? কারণ শুনেছি, জি বলেন। উপায় নেই আসলে, কারণ আমরা শুনেছিলাম যে ইউনুস থেকে একটা কমিশন করেছে, পুলিশ স্বাধীন পুলিশ কমিশন করবে, আরো কত কিছু তো শুনলাম রে ভাই।
এর নামে কত কিছুই যে জুতা আবিষ্কারের কথা বলতে আপনার মনে আছে, জুতা আবিষ্কার কবিতা আপনার মনে আছে, কত কিছুই তারা ওই জুতা আবিষ্কারের জন্য এই রাজ দরবারে কত না কসরত হলো, শেষ পর্যন্ত জুতা আবিষ্কার করলো মুসি। হ্যাঁ, এইটা তো এই অবস্থায় যে জাতীয় ঐক্য কমিশন করে কোটি কোটি টাকা খরচ করলো, বিভিন্ন কমিশনকে এদেরকে যে পয়সা পুষা হলো, এই সুশীল শয়তানদেরকে, সুশীল বদমাইশদেরকে তারা যে পুষা হলো, আমাদের রেজাল্টটা কিনে পাই। এই যে সংস্কারের গালি করে, আমরা তো সংস্কারের বিপক্ষে না, সংস্কার তো হবে, এটা তো দুনিয়ার নিয়ম, এটা বিবর্তন। সংস্কার হবে যুগের সাথে সাথে মিলে, সংস্কার রাজনৈতিক দলের হবে, আওয়ামী লীগের সংস্কার আমরাও চাই, সংস্কার হবে প্রশাসনের সংস্কার, সব জায়গায় সংস্কার হবে। আমরা এগিয়ে যাও, আমরা তো টেক ব্যাক বাংলাদেশ করবো, টেক ফরওয়ার্ড বাংলাদেশ, এই জিনিসটা ক্লিয়ার পরিষ্কার। আজকে তারেক রহমানের যে টেক ব্যাক বাংলাদেশ, তার মানে কি? টেক ব্যাক বাংলাদেশ মানে পাকিস্তানে ফিরে যাও, অন্ধকার যুগে ফিরে যাও, এই তো হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ এখানে বর্বরতার যুগে সুজে যাও, যার যাকে ইচ্ছা রেপ করবে, যার যাকে ইচ্ছা ধরে মারবে, এই তো টেক বাংলাদেশ। ওই যে পাকিস্তানিরা বলেছিল বঙ্গবন্ধু কন্যা শাসনের সময়, আমরা সবাই জানি, সিডিভিতে দেখেছি, আমাদের সিঙ্গাপুর কর্তব্য না বাংলাদেশ সমান করে দাও, অর্থাৎ বাংলাদেশের সমান নিয়ে যাও, আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। ওরা কিন্তু বলে নাই টেক ব্যাক পাকিস্তান। এই স্বরাষ্ট্রমন্ত্রী আবার এখন ইদানিং চান্স পেলেই শেখ হাসিনার দেশে ফিরে আসে, ফিরবে তো, তার দেশে ফিরবে না, হঠাৎ করে দুনিয়াতে হাওয়া বদল শুরু হয়েছে কিন্তু সব দিকে। কেন হবে না আমি বলুন তো, কেন হবে না? আপনি আজকে ডয়েচে ওয়েলে একটা রিপোর্ট পড়েছেন, আপনি দেখেছেন, আপনি সেটা, আমি বলতেছি রিপোর্টটা আমি শেয়ার করছি, এটা বুঝছেন, আমি বলতেছি। আপনি এর আগে প্রথম আলোর কথা বলছেন না, তারপর আপনার উপর একজন দর্শক লিখছে, দেখেন প্রথম আলোর কথা। আপনি প্রথম আলোর রিপোর্টে উল্লেখ করতেছিলেন, প্রথম আলোতে পড়ে এটা মনে হয়েছিল। হ্যাঁ, আপনি যিনি আমাকে প্রশ্ন করেছেন, এখন আমি প্রথম আলো যদি কিছু না নেত্রী পড়তেন কিনা সেটা তো নেত্রী জানেন, হয়তো না বলেন, ওনাকে বলা হতো, ওনার সে সোর্স ছিল প্রথম আলো কে, প্রথম আলো যে কি লিখছে, নেত্রীর কোনো অনুষ্ঠানে প্রথম আলো এবং টিভির কেউ ঢুকতে পারতো না, আবার ডেইলি স্টারে, এবং নেত্রী পড়তেন না, কারণ সময় নষ্ট করা, এই প্রথম আলো পরে সময় নষ্ট করার মতো সময় ওনার ছিল না। হয়তো কেউ ওনাকে ব্রিফ করতো, এই জন্য তো প্রেস সেক্রেটারি রাখা হয়, হয়তো শেষের প্রেস সেক্রেটারি হয়তো ভুলও পড়াই বুঝাইতে পারে ওনাকে, আমরা সেটা বলতে চাচ্ছি না নাইমুর রহমান সম্পর্কে, উনি নেত্রী নির্ধারণ করেছিলেন, তো নেত্রী পড়তেন। এখন আমি যদি প্রথম আলো যে কথাটা বললাম, আমি তো পড়ি নাই ওইটা, আজকে আমি যে আপনাদের সাথে কথা বলবো, আমি যদি প্রথম আলো একটু না পড়ি, কিছু ইনফরমেশন যদি না পাই, বা যেদিন আমি কথা না বলে আমি কথা বলবো কি কথা, আমি যদি না শুনি, ওইটা কিন্তু প্রথম আলোর অনুষ্ঠান ছিল না, ওইটা 60-40 পাশে ওই আমতারেকও ছিল বসা, দেখছি আমি একটু শুনছি যে ওই যে তার কথাটা সে বললো, তো আমাকে প্রশ্ন করেনি, আপনাকে ধন্যবাদ, নামটা আমার বাড়ি ভাই যদি বলেন সুবিধা হয়। ওনার নামটা হচ্ছে সৈকত হাসান। সৈকত হাসান, নামটা খুব সুন্দর, সৈকত। তো আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, এবং আমি কিন্তু ওই বলেই ওইটা শুনেই কিন্তু আমি আর শুনি নাই, আমার সেই সময় নাই পুরা 20 মিনিট তার বক্তব্য শোনার, কারণ কোনো প্রয়োজন নাই। সে বলেছে এই সরকারটা তাদের অনেক কষ্টের সরকার, অনেক বেদনার সরকার, ওটা সে বলে দিচ্ছে, এবং তাদের আচরণে দেখবেন মহিউদ্দিন থেকে শুরু করে প্রতিটি গ্রুপের, মতিউর রহমানের আচরণ দেখবেন, তারা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে তারা যা কাজ করেছে পতনের জন্য, সেইটা এইখানে তারা বারবার প্রমাণ করে দিচ্ছে। অর্থাৎ আগামীতে আমরা যখন আবার ফিরবো, বঙ্গবন্ধু কন্যা বলেছেন কিন্তু তিনি এটাও বলছেন, ভুল, এরা কিন্তু একটা হলো ভুল, একটা অপরাধ, এরা কিন্তু অপরাধ করেছে, এরা ষড়যন্ত্র করেছে, যারা ষড়যন্ত্র বুঝতে না পারে বিভ্রান্ত যে তারা ভুল করেছে, এই ভুল সংশোধনে তারা আজকে বিভিন্ন জন দেখবেন ওই জুলাই যুদ্ধ নামে পরিচিত সে লোকজন তার ভুলের কথা স্বীকার করতেছে, তারা মাপ চাইতেছে জনগণের কাছে। ওই দিন দেখলাম অভিনেত্রী ইলোরা গহর সেও মাপ চাইতেছে, সে বলছে আমি জয় বাংলার লোক, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল। এইরকম অনেকে কিন্তু সেজেছে। ওই দিন দেখলাম কি সুনেত্রা কিনা আমাদের নাটকের নায়িকা, সে বলছে গুড বাই জুলাই, আমি তোমাদের ঘৃণা করি, সেও কিন্তু লাল পতাকা ছিল, অনেকেই ছিল, সেটা হচ্ছে তাদের ভুল। কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তারা এটা ভুল, এটা অপরাধ। প্রথম আলো কিন্তু প্রথম সারির অপরাধকে তাদের বিচার হতেই হবে, তাদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না।
বঙ্গবন্ধু মাফ করেছেন, বঙ্গবন্ধু না কয়েকবার দেখে এত কিছু করার পরে বঙ্গবন্ধু না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তারপর তার ষড়যন্ত্র, কারণ তারা ষড়যন্ত্র না করলে এই ডলার খাবে কি করে, ডলার খেয়েছে তারা। এই জন্য বললাম রে ভাই, আমি প্রথম আলো না যদি পড়ি, একটু যদি না দেখি তাহলে কি করে বলবো, আর যদি ওদের কথা একটু না শুনি, এই জন্য কথাটা বললাম, মানুষের বোঝা উচিত। ধন্যবাদ আপনাকে সৈকত, আপনাকে প্রশ্ন নেওয়া করার জন্য। আমি সাধারণত পড়ি না, আমি শুধু হেডিংটা পড়ে। আরেকজন হচ্ছেন, তার নাম হচ্ছে ইব্রাহিম আবু তাহের। হ্যাঁ, হুমকি আছে তার কথায়, আমরা চাই তোমরা সহ আসো। নেত্রী দেশে আসবে তো হুমকি দিয়ে বলছে আমরা চাই তোমরা সহ আসো। প্রথমত ভাই আমি আপনাকে ধন্যবাদ, আমাকে হুমকি দেন না, আহ্বানটা দেখিয়ে আছে, আমি বুঝতে পারছি তোমরা সহ আসো। কাউকে অনলাইনে এসে আপনার বয়স আমি জানি না, আমার বয়স আপনি জানেন না, তোমরা বলাটা আমি মনে করি এইটা কোন শিষ্টাচারের মধ্যে পড়ে না। কারণ আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। এই শব্দই বোঝা যাচ্ছে আপনি সম্ভবত আমাকে হুমকি দিচ্ছেন। প্রথমত আমি বলি, আমি কিন্তু 75 পরিবর্তী রাজপথের যোদ্ধা, বয়স আমার প্রায় 65। আমি 5ই আগস্টের পরে আত্মরক্ষার জন্য দেশ ত্যাগ করিনি। আমি 95 সালে পারিবারিক কারণে আমি বিলেত প্রবাসী হয়েছি। এরপর থেকে আমি সরাসরি রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমার বিভিন্ন বঙ্গবন্ধু পরিবারের নিয়ে আমার বই আছে, আমি সেই জন্য আমি ওনাদেরকে এখনো পড়ি। আমি বঙ্গবন্ধুকে জানতে চেষ্টা করি, নেত্রী সম্পর্কে জানার চেষ্টা করি, সাংবাদিকতা কিছু করেছি, এখন ওই যে মধ্যে মধ্যে অনলাইনে কথা বলি আর মধ্যে মধ্যে লেখালেখি করি। কি হচ্ছে আমার কাজ? আমাদের কাজ হচ্ছে কলমের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে মানুষের বিবেকটাকে জাগ্রত করে দেওয়া। আমি যদি আসলাম, আমি যাদের উদ্দেশ্যে আপনি বলেছেন, আমার মনে হচ্ছে যারা আমি 5ই আগস্টের পরে যদি আসতাম জুলাই সন্ত্রাসের কারণে, তাহলে আমাকে এই প্রশ্নটা আমাকে করা যাইতো। আমি আওয়ামী লীগ সরকারের মধ্যে সময় কিন্তু যাইনি, কোনো সুযোগ সুবিধা নেইনি। সুতরাং আমার মনে হয় এই প্রশ্ন আমাকে না করলেই আমি খুশি হইতাম। আমার অবস্থান থাকলে আমি আসতাম। আমি কিন্তু 75 পরে ছাত্রলীগ করেছে, বোঝাটা আর বলতে হবে না, বিষয়টা আপনি বুঝে নেন। আমরা ভয় পেলে ওই সময় জিয়াউর রহমানের চোখ রাঙানি আর সহ্য করে আমরা ওই সময় আমরা ছাত্রলীগ করতাম না। ধন্যবাদ। এই যে আমাদের যে চিফ প্রসিকিউটর, মানে করতে করতে এরা মুখে কিছু সামলায় না, জাফর ইকবাল সম্পর্কে কিভাবে কথা বলে নাতিপতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। জাফর ইকবাল সাহেব বলছেন যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না। এই জাতীয় জ্ঞান পাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। এগুলো আমাদের শিক্ষক নামের কলঙ্ক। একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সবাই তাকে সম্মান করত। যে ব্যক্তি একটি শেখ হাসিনা বলেছে রাজাকারের নাতিপতি, এই বলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে। সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে রাজাকার কে বলেছে স্বৈরাচার। তারা স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে শুধু রাজাকার বলে, রাজাকারের নাতিপতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। যে সাধারণ ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য আন্দোলনে ন্যায্য দাবি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে উল্টো একটা মিথ্যা এবং একটা রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে, সারা দুনিয়াতে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। সেই কারণে এবং জাফর ইকবাল সাহেব 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তিনি বলছেন যে দৃঢ় বিদ্বেষ করে বলছেন যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না। এই যে উনি কথাটা বললেন, এটা উনি তার জ্ঞান পাপীর মতো একটা বক্তব্য ছিল। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কিন্তু তারা রাজাকার নাতিপুতি না, তারা ছিল সাধারণ ছাত্রছাত্রী। তারা প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলেছে যে রাজাকার, কে বলেছে স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে জাফর ইকবাল সাহেব শুধুমাত্র রাজাকারি অংশটাকে জাতির সামনে তুলে ধরে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলে উনি তো বিএনপি করে না। আজকে বলতে যারা আজকে সমগ্র বিশ্ববিদ্যালয় যতটা বিশ্ববিদ্যালয় আছে সবগুলোই তো রাজাকারদের দখলে। জাফর ইকবাল কোন জায়গায় বল করলেন? উনি তো মুক্তিযোদ্ধার সন্তান,
উনি মুক্তিযোদ্ধার সন্তান। উনার বাবাকে পাকিস্তান সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। জাফর ইকবাল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। বিজ্ঞান লেখক ডাক্তারের জন্য যা লিখছে সম্পদ, বাংলাদেশের বিশাল একটা সম্পদ। অবশ্যই সম্পদ। উনি এসেছিলেন আমেরিকান নাগরিক, উনি এসেছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম। উনি না আসলে ওনার তো কোনো ক্ষতি ছিল না। উনি শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা শাহজালাল, এটা বাংলাদেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওইটা এরশাদের সময় ইয়ে হয়েছিল। হুমায়ুন রশিদ তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমার মনে হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, এরশাদ সিলেট গিয়েছিল যে আমরা প্রতিবাদ করেছিলাম এরশাদ, কিন্তু ওই সময় ঘোষণা দিয়েছিল সিলেটি মানুষকে ম্যানেজ করার জন্য, হুমায়ুন রশিদ দিয়েছিলেন। তো উনি যে বলেছিলেন আজকে একজন মুক্তিযোদ্ধা, কি উনি বলেছিলেন, আমি আর কি বলেছিলেন উনি, আমি আর বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না, গেলেই চোখে পড়বে শুধু রাজাকারের বাচ্চা, রাজাকার। আসলে তো তাই। এখন কারা ডাকসু নিয়ন্ত্রণ করতেছে? কারা ডাকসু এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় সংসদ কারা নিয়ন্ত্রণ করতেছে? কারা করতেছে? আজকে কলেজগুলো হয়, মেডিকেল কলেজগুলো হয়, সব জায়গায় দেখবে। কয়েকদিন আগে তো দেখলাম ছাত্র দল শিবিরের মধ্যে মিছিল হচ্ছে, ছাত্রদেরকে এদেরকে রাজাকার বড় স্লোগান দেয় নাই। তাইলে যে দলের হয়ে অ্যাটর্নি যে চিফ প্রসিকিউটর কথা বললো, সে তো বিএনপির লোক। সেই দলের লোকজন তো আজকে এদেরকে, যাদেরকে জাফর ইকবাল রাজাকার বলেছে এবং যারা ওই যে সাধারণ ছাত্রছাত্রী বললেন, এটা তো একটা লেবাস তাদের। যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা ওই সময়ে একেবারে জেনজি থেকে শুরু করে অংশ নিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা এখন কি বলছে? তারা বলছে আমরা তো বুঝতে পারি নাই 24কে মুক্তিযুদ্ধের 71-এর বিপরীতে দাঁড় করাবে, আমরা তো বুঝতে পারি নাই বঙ্গবন্ধুকে অপমান করবে। আমাদের